পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ আজ। অনুষ্ঠানে যোগ দেবেন নরেন্দ্র মোদী। কিছুক্ষণের মধ্যেই দেশে পৌঁছাবে যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহবাহী বিমান। হত্যার শিকার 2 শিক্ষার্থীকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি প্রদান। হরমুজ প্রণালীতে উত্তেজনার মধ্যে ইরানের কাছে অন্তর্বর্তী চুক্তির প্রস্তাব যুক্তরাষ্ট্রের। যুদ্ধবিরতি ভেঙে সামরিক অভিযান চালাচ্ছে ওয়াশিংটন, অভিযোগ তেহরানের। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত 31, আহত 15। হিজবুল্লাহ যোদ্ধাদের ঠেকাতেই অভিযানের দাবি তেল আবিবের। পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা গোষ্ঠীটির। এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাল্টাপাল্টি হামলার অভিযোগ রাশিয়া ইউক্রেনের। 3 দিন সব ধরনের সামরিক তৎপরতা বন্ধের ঘোষণা ট্রাম্পের, সম্মতি ক্রেমলিনের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতায় নির্বাচিত প্রার্থীদের নিয়ে বৈঠকের পর সিদ্ধান্ত জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে রাজ্যের নতুন সরকার। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যপাল অব্যাহতি দেওয়ার পর তৃণমূল শিবিরে চলছে ক্ষোভ বিক্ষোভ। সুব্রত আচার্যের রিপোর্ট। পরিষদীয় দলনেতা নির্বাচিত হওয়ার পর বিজেপি নেতা শুভেন্দু অধিকারী রাজ্যপাল RN রবির সঙ্গে দেখা করে সরকার গঠনের আবেদন জানান। বিধানসভায় 207 জন জয়ী সদস্য থাকায় সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে রাজ্যপাল শুভেন্দু অধিকারীকে সরকার গঠনের প্রস্তাব দেন। শুক্রবার সন্ধ্যায় কলকাতার রাজ্যপালের দপ্তর লোকভবনে যান বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রায় 1.5 ঘন্টা বৈঠক শেষে বেরিয়ে আসেন তারা। এর আগে নিউ টাউনের বিশ্ববঙ্গ সম্মেলন কেন্দ্রে পরিষদীয় দলের বৈঠকে দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিষদীয় দলনেতাই হন মুখ্যমন্ত্রী। 47-এর দেশভাগের পর প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে রাজ্য শাসকের আসনে গেরুয়া শিবির। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ অনুষ্ঠানের আয়োজন করেছে প্রশাসন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও বিজেপি শাসিত 19 রাজ্যের মুখ্যমন্ত্রীরাও থাকছেন অনুষ্ঠানে। এরই মধ্যে বেশ কয়েকজন মুখ্যমন্ত্রী কলকাতায় পৌঁছেছেন। গেল বৃহস্পতিবার মেয়াদ শেষ হওয়ায় মমতাকে বরখাস্ত না করলেও বিধানসভা ভেঙে দেন রাজ্যপাল RN রবি। 23 ও 29 এপ্রিল 2 দফায় পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। বিজেপি 207 আসন, তৃণমূল 80 আসন পায়। সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল 147 আসন। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। এ বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, 8টার সময় দিল্লিতে বিশেষ বায়ুসেনার বিমানে করে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় পৌঁছবেন। তারপর সেখানে তিনি বায়ুসেনার হেলিকপ্টারে চড়ে কলকাতার এই সভাস্থল অর্থাৎ ব্রিগেড ময়দানে তার হেলিকপ্টার অবতরণ করবেন। এবং এখনো পর্যন্ত যেটি খবর রয়েছে আমাদের কাছে, সকাল 11টা থেকে 11:30টার মধ্যে শপথ গ্রহণ অনুষ্ঠানের যে সূচনা সেটি হবে এবং শপথ গ্রহণ চলবে 1 থেকে 1.5 ঘন্টা। 12:30 থেকে 1:45টার মধ্যে শপথ শেষ করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন। শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে এসছেন এটি একটি ঐতিহাসিক ঘটনা বলেই মনে করছে, কারণ ব্রিগেড ময়দানে এই প্রথম পশ্চিমবঙ্গের কোনো রাজ্য সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের কোনো প্রধানমন্ত্রী সরাসরি উপস্থিত রইলেন। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের 9তম মুখ্যমন্ত্রী হতে চলেছেন। আপনি জানেন যে গতকাল পরিষদীয় দলের যে বৈঠক হয় সেই বৈঠকে পরিষদীয় দলের নেতা নির্বাচিত হন শুভেন্দু অধিকারী। 207 জন বিজেপি প্রার্থী তারা
প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছেন। সুতরাং সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে পরিষদীয় দলনেতা নির্বাচিত হওয়ার পর শুভেন্দু অধিকারী রাজ্যপাল RN রবি তার সঙ্গে গিয়ে দেখা করেন রাতে এবং সরকার গঠনের জন্য তাকে যেন আমন্ত্রণ জানানো হয় সেই দাবিও জানান এবং তারপর রাজ্যপাল RN রবি সরকার গঠনের জন্য চূড়ান্ত সম্মতি প্রদান করেন এবং তারপরেই কিন্তু এই যে আজকের ব্রিগেড প্যারেড গ্রাউন্ড যে মহাযজ্ঞ অনুষ্ঠান হচ্ছেন সেটি কিন্তু শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও আজকে যেটি খবর এখনো পর্যন্ত 19টি রাজ্যের মুখ্যমন্ত্রী তারা উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী তারা গতকাল রাতে এসে গিয়েছেন। আপনি জানেন যে পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল সকাল 11টাতেই কলকাতায় এসেছেন, তিনি রাতে ছিলেন এবং আজকে কিন্তু অমিত শাহ ওই মঞ্চে থাকবেন। এবং আমরা যতদূর জানতে পেরেছি বিজেপি সূত্রে খবর আজকে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও তার মন্ত্রিমণ্ডলের আরো বেশ কয়েকজন মন্ত্রীও আজকে কিন্তু শপথ নিতে পারেন এমনটি বিজেপির যে শীর্ষ নেতা বা শীর্ষ মহল থেকে শোনা যাচ্ছে। তো এই ছিল আমার কাছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেই সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। কলকাতা থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সুব্রত আচার্য। ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে নাটকীয়তার অবসান ঘটেনি। কংগ্রেস, স্থানীয় দল ভিসিকে এবং বামপন্থীদের দুই দলের সমর্থন নিয়ে সরকার গঠন করার কথা থালাপতি বিজয়ের দলের। তবে শেষ পর্যন্ত তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র আলেরকার সন্তুষ্ট হননি। বিজয়কে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানাননি তিনি। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ থেকে নির্বাচিত দুই বিধায়কের একজনের সমর্থন পাচ্ছেন বিজয়। এছাড়া স্থানীয় আরেক দল আম্মা মক্কল মুনেত্রা কাজাগাম থেকে নির্বাচিত একজন বিধায়কেরও সমর্থন তার পক্ষেই যাচ্ছে। বিজয় রাজ্যপালের কাছে যাওয়ার পর এই দুই দল থেকে চিঠি দিয়ে জানানো হয় তারা থালাপতি বিজয়কে সমর্থন করছে না। যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিমন ও বৃষ্টির পরিবারের সহায়তায় $2 লাখ তহবিল সংগ্রহ হয়েছে। সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীরা জানান শিগগিরই তারা বাংলাদেশি দুই PhD শিক্ষার্থীর পরিবারের কাছে সমানভাবে এ অর্থ হস্তান্তর করবেন। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। গেল এপ্রিলে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার সাবেক ছাত্র মার্কিন নাগরিক হিশাম আবু গেরভের হাতে একই বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি PhD শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নৃশংসভাবে খুন হলে হতবাক হয়ে পড়েন সবাই। নিহত লিমন ও বৃষ্টির পরিবারের সহায়তায় পাশে দাঁড়ান তাদের শিক্ষক ও সহপাঠীরা। শুরুতেই ইউএসএফ এর শিক্ষক কাই রেইনস বিশ্ববিদ্যালয়ের ক্রেডিট ইউনিয়নের মাধ্যমে মার্কিন অলাভজনক সহায়তা প্রতিষ্ঠান GoFundMe-তে একটি অ্যাকাউন্ট খোলেন, যেখানে তাদের টার্গেট ছিল $2 লাখ। বাংলাদেশি শিক্ষার্থীরা জানিয়েছেন শুক্রবার পর্যন্ত এ তহবিলে লক্ষ্যমাত্রা অনুযায়ী অর্থ সংগৃহীত হয়েছে বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় $2.44 লাখ। খুবই শীঘ্রই তাদের থেকে সেই ইনফরমেশন গুলো কালেক্ট হয়ে গেলে আমরা এই টাকাটা গোফান্ডমি যে টাকাটা উঠেছে সেটা বাংলাদেশে পৌঁছানোর দুই ফ্যামিলির মধ্যে সমভাগে ভাগ করে বাংলাদেশে পৌঁছানোর ব্যবস্থা করব। মানবিক এই সহায়তার উদ্যোক্তারা জানিয়েছেন লিমন ও বৃষ্টির পরিবারের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছেন তারা। তাদের পাঠানো আলাদা দুটি ব্যাংক অ্যাকাউন্টে সমানভাবে এই অর্থ ভাগ করে দেয়া হবে। এক্ষেত্রে তারা বিশ্ববিদ্যালয়ের ক্রেডিট ইউনিয়ন থেকে ওয়্যার ট্রান্সফার কিংবা সোনালী এক্সচেঞ্জের মাধ্যমে অর্থ পাঠানোর বিষয়টি বিবেচনা করছেন। Academic advisor at USF, Dr. Kai, has launched a fundraising campaign in collaboration with Bangladesh Student Association with the written consent from both of the families. এদিকে মেধাবী দুই শিক্ষার্থী লিমন ও বৃষ্টিকে মরণোত্তর PhD ডিগ্রি প্রদান করেছে সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়। শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠানটির 138তম সমাবর্তনে বাংলাদেশ মিশনের প্রতিনিধির কাছে দুজনের ডিগ্রি তুলে দেয়া হয়। যুক্তরাষ্ট্রে পড়তে এসে খুন হন লিমন ও বৃষ্টি। নির্মম এই হত্যাকাণ্ডের পর তাদের সহপাঠী, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে ভূমিকা নিয়েছে তা বিরল, যা সবার প্রশংসা কুড়িয়েছে। এখন সবার প্রত্যাশা এবং চাওয়া একটাই, অভিযুক্ত হিসাবের দৃষ্টান্তমূলক শাস্তি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ওমর ইনান। ইনান, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আমরা যেমনটি প্রতিবেদনে দেখছিলাম, যুক্তরাষ্ট্রে হত্যার শিকার হওয়া দুই শিক্ষার্থী
লিমন এবং বৃষ্টির জন্য যে তহবিল গঠন করা হয়েছে সে বিষয়ে কথা হচ্ছিল, এবং আপনি জানেন আজকে কিছুক্ষণের মাঝেই আসলে বৃষ্টির মরদেহ দেশে এসে পৌঁছাবে। তো সবকিছু মিলিয়ে সবশেষ কি তথ্য আপনার কাছে রয়েছে? আপনি জানেন যে বাংলাদেশের তো বটেই, পুরো বিশ্বেই যারা আসলে যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য যান তাদের জন্য মানে খুবই হৃদয় বিদারক একটি ঘটনা এটি। কারণ এর আগে আসলে এত নৃশংসভাবে ডক্টরেট ডিগ্রির যে শিক্ষার্থী তারা এভাবে আসলে হত্যাকাণ্ডের কখনো শিকার হয়নি। বিশেষ করে বাংলাদেশের কথা যদি বলি, কারণ তারা অনেক স্বপ্ন নিয়ে গিয়েছিলেন। এর আগে আমরা দেখেছি যে গত 4 মে জামিল আহমেদ লিমনের মরদেহ এসেছে, আর আমরা জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যে একটু আগেই নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ বাংলাদেশের মাটিতে অর্থাৎ পৌঁছেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আপনি জানেন যে এর আগে যেমন করে জামিল আহমেদ লিমনের মরদেহ পৌঁছেছিল, একইভাবে। তো সব কিছু মিলিয়ে বাংলাদেশের যে সেখানকার কমিউনিটি, সেখান তো বটেই, আমরা সেখানে একেবারে আসলে আমরা হৃদয় বিদারক দৃশ্য দেখেছি। বেশ করে নাহিদা সুলতানা বৃষ্টির যে জানা যায় যে মানুষের যে উপস্থিতি, বেশ করে তার সহপাঠী, তাদের যে কান্না আমরা দেখেছি, তাদের যে প্রফেসর ছিলেন তিনিও বেশ হৃদয় বিদারক ভাবে আসলে এবং বাংলায় বলার চেষ্টা করেছেন বিদায় বন্ধু। এই যে তাদের যে হৃদয়স্পর্শী যে মনোভাব, সবকিছু মিলিয়ে আসলে সেখানকার কমিউনিটির সবশেষ পরিস্থিতি কেমন? একদম আসলে তাই, ঠিকই বলেছেন আলিফ। আপনি জানেন যে শুধুমাত্র শিক্ষার্থীরাই আসলে তাদের হৃদয় ছুঁয়েছে তাই নয়, সেখানকার শিক্ষক যারা আছেন, কমিউনিটির নেতৃবৃন্দ যারা আছেন, এমনকি ভিন্ন ভাষাভাষী তাদের ক্লাসমেট ছাড়াও অন্য ফ্যাকাল্টির কিংবা তাদের সাথে মিশে নেই কিন্তু হয়তোবা দূর থেকে দেখেছে, তাদেরও আসলে অনেকে কিন্তু আমরা দেখেছি যে আসলে তাদের যেই অভিব্যক্তি তারা সেটি প্রকাশ করে কীভাবে করেছে। সব মিলিয়ে আমরা বলতে পারি যে একেবারে আসলে এ ধরনের ঘটনা কখনোই কাম্য না, তারা সেটা বলছে। কারণ আপনি আরও মর্মান্তিক বিষয় হচ্ছে যে আপনি জানেন যে দুজন শিক্ষার্থীর মরদেহ যখন পাওয়া যাচ্ছে না, আসলে কি এটা তাদের মরদেহ কিনা এটি শনাক্ত হচ্ছিল না, তাদের পরিবারের যে অবস্থা সেটিও কিন্তু আসলে অভাবনীয়, আসলে এটি কেউ কল্পনা করতে পারেনি। যে কারণে আসলে এ ধরনের ঘটনা কখনোই যেন আর পুনরাবৃত্তি না হয় সেই বিষয়টি সামনে আসছে। কিন্তু হত্যাকারীর আসলে সবচেয়ে বেশি যে বিষয়টি আরেকটু আলোচনায় সেটি হচ্ছে যে হত্যাকারীকে গ্রেফতার করা হলেও আসলে ঠিক কী কারণে এভাবে নৃশংসভাবে আসলে হত্যাকাণ্ডের শিকার হতে হলো দুই বাংলাদেশের শিক্ষার্থীকে, এটিও এখনও সাধারণ মানুষ জানতে চায়। বিশেষ করে বাংলাদেশের আপনি জানেন যে অসংখ্য শিক্ষার্থী প্রতিনিয়ত বিভিন্ন দেশে, যুক্তরাষ্ট্র তো বটেই, বিভিন্ন দেশে কিন্তু পড়াশোনার জন্য যাচ্ছে, এবং তারাও কিন্তু এখন নতুন করে এক ধরনের শঙ্কায় পড়ে গেছে। এই জায়গায় আসলে যে হত্যাকারী আবু হিশাম, তার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছে এবং অ্যাটর্নির পক্ষ থেকে সেই অভিযোগ গ্রহণও করা হয়েছে, তবে সেই ক্ষেত্রে কি কোনো জটিলতা রয়েছে কিনা আসলে যুক্তরাষ্ট্রের প্রচলিত আইনে, বিচার ব্যবস্থা বা সবকিছু মিলিয়ে? আমাদের কাছে একটু তথ্য আছে সবশেষ, যে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আসলে কিভাবে উদ্ধার হলো কিংবা আসলে এই ঘটনাটা কোত্থেকে শুরু। আপনি জানেন যে গত 16 এপ্রিল যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা, তারা যেখানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন, পিএইচডি করছিলেন, সেখানে মূলত সবশেষ তাদের দুজনকে দেখা দিয়েছিল গত মাসের 16 এপ্রিল, গত মাসের 16 তারিখে। এবং পরদিন তাদের খোঁজ না পেয়ে তাদেরই এক সহপাঠী, বৃষ্টি সহপাঠী, যখন সেটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানায়, তখন আসলে তারা তাদের খোঁজ করা শুরু করে। এবং এক পর্যায়ে গত 24 এপ্রিল, আমরা কিন্তু এরই মধ্যে 16 তারিখের পরে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমেও কিন্তু এ নিয়ে খবর প্রকাশ করা হয় যে আসলে এইরকম দুইজন শিক্ষার্থীকে আসলে পাওয়া যাচ্ছে না। আমরা যখন এই ধরনের নিউজ করছিলাম, তখন ঠিক 24 এপ্রিল মূলত লিমনের মরদেহ উদ্ধারের খবর আসে, সেটি আমরা সময় সংবাদের সেটি আমরা জানাই আসলে আমাদের দর্শকদের। এবং 26 এপ্রিল বৃষ্টির মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার হয়, যেটি কিনা তখন পর্যন্ত পরিচয় শনাক্ত হয়নি, যে আসলে ওই বাকি যে খণ্ডিত অংশ 26 তারিখে যেই মরদেহটি বা খণ্ডিত অংশটি উদ্ধার করা হয় সেটি যে বৃষ্টির, এটি কিন্তু তখন পর্যন্ত নিশ্চিত করা হয়। এর আগে যখন কিনা লিমনের মরদেহ উদ্ধার হয় এবং তার ফ্ল্যাটে যে রক্ত পাওয়া যায়, এবং সেই রক্তে কিন্তু আসলে ডিএনএ টেস্টের মাধ্যমে ফ্লোরিডার পুলিশ জানায় যে এটি আসলে একজনের মরদেহ থেকে প্রাপ্ত রক্ত নয়, কিংবা আসলে এখানে দুজন ব্যক্তি। একদম আলিফ, আপনি ঠিকই বলেছেন। আমরা একেবারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে যেতে চাই। আপনি জানেন যে কিছুক্ষণ আগে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ পৌঁছেছে। সবশেষ খবর জানাবেন আমাদের সহকর্মী শফিকুজ্জামান রুবেল, আমাদের জানাবেন যে ঠিক কয়টা নাগাদ বৃষ্টির মরদেহ পৌঁছেছে, এবং যুক্তরাষ্ট্রে আছেন আমাদের সহকর্মী হাসানুজ্জামান সাকি। আমরা তারপর সাকির কাছেও যাব। রুবেল, সবশেষ খবর জানাবেন, বৃষ্টির মরদেহ ঠিক কটায় আসলো এবং সেখানে কে কে আছেন এখন পর্যন্ত, তার পরিবারের পক্ষ থেকে কেউ এসেছেন কিনা? 9টা 10 মিনিটে বাংলাদেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে
এসছে। আর আমরা এর আগে বলেছিলাম যে বৃষ্টির মরদেহ গ্রহণ করার জন্য তার পরিবারের সদস্য এসছে। আমরা দেখেছিলাম বৃষ্টির বাবা, মা, ভাই এবং আত্মীয় স্বজনরা এসছে। সকাল থেকে তারা এখানে অপেক্ষা করছে। মূলত গতকালকে এই বৃষ্টির মরদেহ নিয়ে মূলত যুক্তরাষ্ট্র থেকে বিমান দুবাই হয়ে তারপরে এই বাংলাদেশে আসলো। এর মধ্য দিয়ে মূলত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশের যে 2 পিএইচডি শিক্ষার্থী ছিল লিমন আর বৃষ্টি, তাদের খণ্ডিত দেহাবশেষ কিন্তু অবশেষে দেশে এসে পৌঁছেছে। এক নৃশংসতা যেটা আমরা একদম তারা নিখোঁজ হওয়ার পর থেকে তাদের শনাক্তকরণ পরবর্তী সময়ে যে প্রক্রিয়াগুলো চলছে প্রত্যেক বিষয়ে যখন আমরা বর্ণনা দিচ্ছিলাম এই বিষয়গুলি আসলে সামনে এসছে যে এই ধরনের হত্যাকাণ্ড কতটা ভয়ঙ্কর, কতটা নৃশংসতা বহন করে। এবং বৃষ্টিকে মূলত তার পরিবারের কাছে মরদেহটি বুঝিয়ে দিবেন আমরা জানি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। যতদূর জানি যে প্রতিমন্ত্রী এখানে আসার কথা রয়েছেন কিন্তু তিনি এখনও আসেননি। আমরা দেখছি যে এখানে যারা সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিমানের এয়ারপোর্টে, তারা মূলত এখানে আয়োজন করছেন যে কিভাবে তার মরদেহটি আসলে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা যায়। বৃষ্টির মাদারীপুরে যতদূর জানি যে তাকে সেখানে নিয়ে যাওয়া হবে, সেই প্রস্তুতিও আমরা দেখেছি। এবং পরিবারের সদস্যরা বলছিলেন যে বৃষ্টির যে দুরন্ত বৃষ্টি এবং অত্যন্ত মেধাবী স্বপ্নবাদ ছিলেন তিনি বৃষ্টি থেকে ডক্টর বৃষ্টি হতে চেয়েছিলেন। এই অনেক ধরনের গল্প আমরা শুনেছি। সব গল্পের পরিশেষে পরিবারের সদস্যরা বলছেন যে এই স্বপ্ন অচিরেই শেষ হয়ে গেল। একটি স্বপ্নে শেষ হয়ে যায়নি, সেই সাথে সাথে পুরো পরিবারের স্বপ্নে আসলে ধ্বংস হয়ে গেছে। দেশ থেকে সম্পদ হারিয়েছে, সেই সাথে সাথে পরিবারের যা উপার্জিত অর্থ ছিল সেগুলো আসলে বলা যায় যে সব শেষ এক নিমিষে। তো পরিবারের সদস্য মোর্চাদিত আমরা দেখেছি তারা সরকারকে বলছেন যে এই সুষ্ঠু বিচার চান। পাশাপাশি তারা বলছেন যে এরকম ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে, অন্য কারো সন্তান বা কোল খালি যাতে না হয় সে বিষয়টি তারা নিশ্চিত করতে বলছেন। সহপাঠীরা বলছেন যে তারাও বৃষ্টির মতো স্বপ্ন দেখছিলেন যে তারাও যাবেন বিশ্বের বড় কোনো দেশে, সেখানে পিএইচডি করবেন, কিন্তু সেটি আসলে হয়নি। তো পরিবার অপেক্ষা করছেন তাদের মরদেহ গ্রহণ করার জন্য। আমরা সেটি দেখছি, কিছুক্ষণ পরে সেই প্রক্রিয়াটি চলবে। তো সব মিলিয়ে আসলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই ছিল এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী রয়েছেন যুক্তরাষ্ট্রে সাকি, তিনি জানাবেন সেখান থেকে এই মরদেহ আসা এবং সেখানে সর্বশেষ পরিস্থিতি ঘটনা সম্পর্কে। ধন্যবাদ সহকর্মী শফিকুজ্জামান রুবেলের কাছ থেকে আমরা জানলাম যে নাহিদা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এর আগে গত 4 দিন আগে যখন লিমনের মরদেহ পৌঁছেছিল তখন কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এই দুজনের মরদেহই বাংলাদেশে পাঠানো হচ্ছে বলেই আমাদেরকে ওয়াশিংটন দূতাবাস জানিয়েছে। এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা আবায়াত তিনি লিমনের মরদেহ গ্রহণ করেছিলেন। এখন এই মুহূর্তে বৃষ্টির মরদেহ নিশ্চয়ই সরকারের কোনো উচ্চ পর্যায়ের কর্মকর্তা কিংবা মন্ত্রী তিনি গ্রহণ করবেন, কিন্তু ইতিমধ্যেই বৃষ্টির মরদেহ পৌঁছে গেছে। এর আগে কিন্তু বৃহস্পতিবার রাতে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অশ্রুসিক্ত নয়নে নাহিদা বৃষ্টিকে শেষ বিদায় জানায় প্রবাসীরা, তার সহপাঠীরা। যে নাহিদা বৃষ্টি এবং জামিল লিমন তাদেরকে হত্যা করেছে তাদেরই বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী জামিল লিমন, তিনি হিংসাত্মক ভাবে তাদেরকে হত্যা করেছে বলে তদন্তকারী সংস্থা আমাদেরকে জানিয়েছে। আজকে যে বিশ্ববিদ্যালয়ের যে সমাবর্তন হয়েছে সেই সমাবর্তনে কিন্তু একটি শোকাবহ পরিস্থিতি তৈরি হয়েছে। সর্বত্রই জামিল লিমন এবং যে নাহিদা বৃষ্টি তাদের বড় বড় স্ক্রিনে তাদের ছবি দেখানো হচ্ছিল সমাবর্তনে, এবং তাদেরকে ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে। ডক্টরেট ডিগ্রি প্রদান করা হলেও আমাদের হাসানুজ্জামান সাকির সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু এর আগে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। এবং সাকি যেমনটি বলছিলেন যে
সেখানে আসলে নাহিদা সুলতানা বৃষ্টি এবং জামিল আহমেদ লিমনের যে মরণোত্তর ডিগ্রি দেওয়া নিয়ে কিংবা তাদের ঘিরে যে সেখানকার কমিউনিটির যে আবেগ সেটি আসলে অন্যরকম। আপনি দেখতেই পাচ্ছেন যে নাহিদা সুলতানা বৃষ্টি এবং জামিল আহমেদের লিমন ছবি সহ তাদেরকে আসলে যেভাবে সম্মানিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির মরদেহ আসলে বের করে নেওয়ার যে প্রক্রিয়াটি সেটি নিয়ে এবং পরিবারের যে শোকের যে ব্যাপারটি আসলে সবকিছু মিলিয়ে এবং সেই জায়গায় এই যে যুক্তরাষ্ট্রের যে শোকের জায়গা, যুক্তরাষ্ট্রের কমিউনিটির মধ্যে যে শোক ছড়িয়ে পড়েছে এবং যারা পরবর্তীতে আসলে স্বপ্ন দেখছেন যুক্তরাষ্ট্রে কিংবা উচ্চশিক্ষার জন্য সেই দেশে, তাদের জন্য আসলে এখন নিশ্চিত তাদের দেখুন যে যিনি হত্যা করেছেন হিশাম আবু গারবে, তিনি মার্কিন নাগরিক প্রথমত, এবং তার যেই সমস্যাগুলো তাকে কি আগে থেকে আসলে এই নজরদারিতে রাখা হয়েছিল কিনা, কারণ জানেন তার কিন্তু আগের অনেকগুলো অপরাধের অনেকগুলো প্রমাণ রয়েছে এবং তার পরিবারের সঙ্গে দেখা করার বিষয়ও কিন্তু আদালতের পক্ষ থেকে সেই বিষয় সামনে রেখে আসলে তার মতো মানুষ যে আসলে একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতো, সেখান থেকে জামিলের রুমমেট ছিল এবং তার মধ্যে যে ধরনের প্রবণতাগুলো ছিল, বিশেষ করে জামিল আহমেদ লিমনের মার সঙ্গে তার যে কথোপকথনের যে বিষয়গুলো ছিল, যে তার মধ্যে সাইকোপ্যাথেটিক কিছু বিষয় ছিল, এই বিষয়গুলো আসলে কর্তৃপক্ষ তদন্ত করে হয়তো যদি আসলে সর্বোচ্চ শাস্তিটুকু নিশ্চিত করা যায়, দৃষ্টান্ত স্থাপন করা যায়, তাহলে হয়তোবা এই ক্ষেত্রে বাংলাদেশ থেকে আরও যেসব শিক্ষার্থী যাবে তারা কিছুটা হলেও সেখান থেকে একটু উদ্বেগের জায়গা থেকে নিস্তার পাবে হয়তো বা। কিন্তু এরপরেও পরিবারের স্বজনরা যেমন আসলে আশা করছেন যে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হবে এবং সর্বোচ্চ শাস্তি হবে, এটি আসলে সাধারণ মানুষের প্রত্যাশা যেন আসলে দৃষ্টান্ত হয়ে থাকে। আলিফ, ইনান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময় দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের হত্যার শিকার হওয়া লিমন এবং বৃষ্টির মরদেহ আসা এবং সবকিছু মিলিয়ে সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ওমর ইনান। যুক্তরাষ্ট্রে লিমন ও বৃষ্টি হত্যায় অভিযুক্ত হিশাম সালে আবু গারহির মৃত্যুদণ্ড চেয়ে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে ফ্লোরিডার স্টেট অ্যাটর্নির কার্যালয়। ফ্লোরিডা রাজ্য আইন অনুযায়ী মৃত্যুদণ্ডের জন্য প্রয়োজনীয় অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর বা গুরুত্বের তথ্য উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছেন প্রসিকিউটররা। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আলা মামুনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পিএইচডি করতে গিয়ে নির্মম হত্যার শিকার হন দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টি। জোড়া খুনের এই মামলার আসামি হিশামের মৃত্যুদণ্ড চেয়ে আদালতে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। স্থানীয় সময় বৃহস্পতিবার হিশামের বিরুদ্ধে দুটি প্রথম ডিগ্রি হত্যার আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন গ্র্যান্ড জুরি। এর পরপরই আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আদেশের জন্য আবেদন সংক্রান্ত এ সিদ্ধান্তের কথা জানান ফ্লোরিডা স্টেট অ্যাটর্নি সুজি লোপেস। আসামি হিশামের মৃত্যুদণ্ডের জন্য প্রয়োজনীয় গুরুতর অভিযোগ বিবেচনায় নেওয়া হয়। তার মধ্যে রয়েছে হত্যাকাণ্ডটি ছিল ঠান্ডা মাথায় ও পূর্ব পরিকল্পিত, অপরাধ অত্যন্ত নৃশংস, ভয়াবহ ও নিষ্ঠুর এবং একই ঘটনায় একাধিক হত্যাকাণ্ড। হিশামের বিরুদ্ধে মোট 7টি আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্যে রয়েছে অস্ত্র ব্যবহার করে পরিকল্পিতভাবে বৃষ্টি ও লিমনকে হত্যা করা, আলামত ও সাক্ষ্য প্রমাণ নষ্ট করা, অনুমোদনবিহীন মরদেহ সরানো বা গোপন করার 2টি এবং মৃত্যু গোপনের উদ্দেশ্যে আইনশৃঙ্খলা বাহিনী বা মেডিকেল পরীক্ষককে অবহিত না করার আরও 2টি অভিযোগ। স্টেট অ্যাটর্নি সুজি লোপেস বলেন, এই মর্মান্তিক ঘটনা পুরো কমিউনিটিকে নাড়িয়ে দিয়ে দুই পরিবারকে ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, নিহত শিক্ষার্থীরা বাংলাদেশ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন এবং উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে এসেছিলেন, কিন্তু ভয়াবহ সহিংসতায় তাদের জীবন শেষ হয়ে গেছে। স্থানীয় সময় 18 মে সকাল 9টায় হিলসব্রো কাউন্টি আদালতে মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। মামলার প্রধান প্রসিকিউটর হিসেবে কাজ করবেন লিনজি হোজেস। তাকে সহায়তা করবেন স্কট হারম্যান, জন টেরি এবং জেসিকা কোভারটিয়ার। লিমন বৃষ্টির মরদেহ উদ্ধার ও ময়নাতদন্ত শেষে বেশ দ্রুততম সময়ের মধ্যেই আসামির বিরুদ্ধে চার্জ গঠন সম্পন্ন হয়েছে। আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে বেশ দক্ষতার সাথে আইনি পদক্ষেপ নিচ্ছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। একই সঙ্গে সার্বক্ষণিক সব ধরনের যোগাযোগ রাখছে বাংলাদেশ সরকারও। মামলার বিচার কার্য শেষে আসামির ফাঁসির রায় ও তা কার্যকর হবে দ্রুততম সময়ের মধ্যেই, এমনটাই প্রত্যাশা সকলের। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সময় আরও থাকছে।
সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল আলবেনিয়া। প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজপথে বিরোধী ডেমোক্রেটিক পার্টির সমর্থকরা। ছত্রভঙ্গে কাঁদানে গ্যাস ও জল কামান ব্যবহার। যুদ্ধবিরতি নিয়ে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হলেও থামছে না যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা। হরমুজ প্রণালীকে ঘিরে হামলা ও পাল্টা সামরিক অভিযানের মধ্যেই তেহরানের কাছে অন্তর্বর্তী চুক্তির প্রস্তাব পাঠিয়েছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলছেন, ইরানের জবাবের অপেক্ষায় রয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে তেহরানের অভিযোগ, যুদ্ধবিরতি ভেঙে আবারও সামরিক অভিযানে নেমেছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বন্ধে অন্তর্বর্তী সমঝোতার প্রস্তাব নিয়ে ইরানের জবাবের অপেক্ষায় রয়েছে যুক্তরাষ্ট্র। ইতালি সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, তেহরানের কাছ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়ার আশা করছে ওয়াশিংটন। প্রস্তাবিত চুক্তির আওতায় অন্তত 60 দিনের যুদ্ধবিরতি এবং পরবর্তী সময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে কূটনৈতিক তৎপরতার মাঝে আবার উত্তপ্ত হয়ে উঠেছে হরমুজ প্রণালী। মার্কিন সামরিক বাহিনী জানায়, অবরোধ ভেঙে বের হওয়ার চেষ্টা করা দুটি ইরানি পতাকাবাহী তেলবাহী জাহাজে হামলা চালানো হয়। একই রাতে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট নৌযান ব্যবহার করে ইরান হামলার চেষ্টা চালায় বলে দাবি করেছে ইউএস সেন্ট্রাল কমান্ডার। যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লেখেন, যখনই কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি হয় তখনই যুক্তরাষ্ট্র বেপরোয়া সামরিক অভিযানে যায়। একই সঙ্গে তিনি দাবি করেন, যুদ্ধবিরতির সময়ে ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুদ ও উৎক্ষেপণ সক্ষমতা পুনর্গঠন ও সম্প্রসারণ করেছে। যুদ্ধবিরতি এখনো পুরোপুরি ভেঙে পড়েনি এবং আলোচনার সুযোগ রয়েছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, দ্রুত সমঝোতা না হলে ইরানকে বড় ধরনের মূল্য দিতে হবে। আঞ্চলিক কূটনীতিকরা মনে করছেন, ইরান আলোচনার মাধ্যমে আংশিক বিজয়ের বার্তা দিতে চাইলেও সময় ক্ষেপণের কৌশল নিতে পারে। এতে নভেম্বরে অন্তর্বর্তী নির্বাচনের আগে ট্রাম্প প্রশাসনের উপর যুদ্ধ শেষ করার চাপ আরও বাড়বে। বরকতুল্লাহ, সময় সংবাদ। দক্ষিণ লেবাননের টোরা শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 15 জন। হামলার আগে শহরের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও লেবাননে থামছে না ইসরায়েলি বাহিনীর হামলা। স্থানীয় সময় শুক্রবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। হামলার আগে শহরের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। জোরপূর্বক বাস্তুচ্যুতির এই নির্দেশের পর অনেক পরিবার এলাকা ছাড়তে শুরু করলেও নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে পারেনি অনেকেই। এরপরই শুরু হয় বিমান হামলা। দক্ষিণ লেবাননের বিভিন্ন পাহাড়ি এলাকায় বড় ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। একই সঙ্গে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েল জানায়, দক্ষিণ লেবাননে অন্তত 10 কিলোমিটার গভীর পর্যন্ত তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তাদের দাবি, বেসামরিক এলাকার ভেতরে অবস্থান নেয়া হিজবুল্লাহ যোদ্ধাদের ঠেকাতেই এই অভিযান চালানো হচ্ছে। উত্তর ইসরায়েলকে নিরাপদ রাখাই তাদের মূল লক্ষ্য বলেও উল্লেখ করেছে তেল আবিব। অন্যদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর উপর ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে হিজবুল্লাহ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মার্চের শুরু থেকে চলমান যুদ্ধে এখন পর্যন্ত দেশটিতে নিহত হয়েছেন 2700-র বেশি মানুষ। সংঘাতের কারণে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় 12 লাখ বাসিন্দা। সীমান্তবর্তী বহু শহর ও গ্রাম প্রায় জনশূন্য হয়ে পড়েছে। অব্যাহত বিমান হামলা ও গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও অবকাঠামো। বরকতুল্লাহ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। যুদ্ধবিরতি ভেঙে পাল্টাপাল্টি হামলার অভিযোগ রাশিয়া ও ইউক্রেনের। ইউক্রেনীয় সেনারা 1000-এর বেশি হামলা চালিয়েছে বলে দাবি করেছে রাশিয়া, আর ইউক্রেন লক্ষ্য করে রুশ বাহিনী শতাধিক হামলা চালিয়েছে বলে দাবি কিয়েভের। এদিকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আবারও 3 দিনের যুদ্ধবিরতির কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ক্রেমলিন। যুদ্ধবিরতির ঘোষণা দিলেও থামেনি রাশিয়া ইউক্রেন সংঘাত। ইউক্রেন 1000-এর বেশি হামলা চালিয়েছে বলছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে আর্টিলারি ও শত শত ড্রোন হামলা রয়েছে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রথম কয়েক ঘণ্টাতে শতাধিক হামলা চালিয়েছে রাশিয়া। তার দাবি, ইউক্রেনীয় অবস্থান লক্ষ্য করে 850-টির বেশি ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের অভিযোগ, 6 মে থেকে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেই হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া।
শুক্রবার সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে আবারও ইউক্রেন রাশিয়ার মধ্যে 3 দিনের যুদ্ধবিরতির কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 9 মে থেকে 11 মে পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হবে। এ সময়ের মধ্যে সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ থাকবে বলেও জানান তিনি। যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন মধ্যস্থতায় হওয়া এই সমঝোতার অংশ হিসেবে দুই দেশ 1000 করে যুদ্ধবন্দী বিনিময় করবে বলেও জানান জেলেনস্কি। ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে রাশিয়া। 9 থেকে 11 মে পর্যন্ত ইউক্রেনের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর থাকবে বলে জানিয়েছে ক্রেমলিন। এই সময়ের মধ্যেই কিয়েভের সঙ্গে যুদ্ধবন্দী বিনিময় হবে বলে নিশ্চিত করেছে মস্কো। যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইউরোপীয় ইউনিয়ন আবারও রাশিয়ার সঙ্গে আলোচনার সম্ভাবনার কথা বলছে। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট জানান, ইউরোপের ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামো নিয়ে কোনো এক সময় রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতেই হবে। তবে ক্রেমলিন জানিয়েছে, সংলাপের জন্য প্রস্তুত থাকলেও তারা নিজেরা উদ্যোগ নেবে না। বরকতুল্লাহ। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল আলবেনিয়ার রাজধানী তিরানা। প্রধানমন্ত্রী এডি রামার পদত্যাগ দাবিতে রাস্তায় নামে বিরোধী ডেমোক্রেটিক পার্টির সমর্থকরা। স্থানীয় সময় শুক্রবার রাতে তিরানায় প্রধানমন্ত্রী এডি রামার কার্যালয়ের সামনে জড়ো হয়। বিক্ষোভ শুরু করে বিরোধী ডেমোক্রেটিক পার্টির সমর্থকরা। পরে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে অগ্রসর হলে সতর্ক অবস্থান নেয় পুলিশ। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও জল কামান ব্যবহার করা হয়। পাল্টা আক্রমণে কিছু বিক্ষোভকারী পেট্রোল বোমা নিক্ষেপ করেন। বিরোধীদের অভিযোগ, সরকার দুর্নীতি ও অপরাধকে রাষ্ট্রযন্ত্রের অংশে পরিণত করেছে। দেখছেন আন্তর্জাতিক সময়। নানা আয়োজনে ফ্রান্সে পালিত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তি দিবস। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রদ্ধা ভরে স্মরণ করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী শহীদ বীরদের। ঐতিহাসিক আর্ক দু ট্রিয়েম্পে অগ্নিশিখা প্রজ্বলন করে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। ফ্রান্স থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ লুৎফর রহমান বাবু। 8 মে নানা আয়োজনে ফ্রান্সে পালিত হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির 81তম দিবস। দিনটি উপলক্ষে রাজধানী প্যারিসের অ্যাভিনিউ শানজেলিজের ঐতিহাসিক আর্ক দু ট্রিয়েম্পে দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহীদদের স্মরণ করে শিখা প্রজ্বলন করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। এ সময় ফ্রান্সের জাতীয় সঙ্গীত পরিবেশন করে সামরিক বাহিনী। অনুষ্ঠানে উপস্থিত প্রবীণ যোদ্ধাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ফরাসি প্রেসিডেন্ট। রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদনের এই অনুষ্ঠানে অংশ নেন ফরাসি সশস্ত্র বাহিনী ও রিপাবলিক গার্ডের সদস্যরা। প্রজ্বলিত শিখায় ফুলের শ্রদ্ধা জানান নানা শ্রেণী পেশার মানুষ। রাজধানী প্যারিসের বাইরেও বিভিন্ন স্থানে শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্যে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও ব্যক্তিরা। দিনটির তাৎপর্য তরুণদের কাছে পৌঁছে দেওয়ার গুরুত্ব আরোপ করেন প্রবীণরা। এই অনুষ্ঠানটি সবসময়ই আবেগঘন। আমাদের এই গৌরবময় স্মৃতিগুলো তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া জরুরি। গেল বছরের মতো এবারও বিপুল সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে এসেছে, যারা এই ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে এসেছে। আজকের এই দিনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়াই করা সেই শহীদ বীরদের স্মরণে নিবেদিত। তাদের সেই মহান আত্মত্যাগকে আমরা অত্যন্ত শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে স্মরণ করি। জানা অজানা অনেক শহীদ বীররাই এখানে চিরনিদ্রায় শায়িত আছেন। তাদের সবার প্রতি আমার ভালোবাসা। দিনটিকে ফ্রান্সে বিজয় দিবস হিসাবে উদযাপন করা হয়। তবে দিনটি যে শুধু ঐতিহাসিক বিজয়ের স্মৃতি বহন করে তা নয়, বরং শান্তি, স্বাধীনতা ও মানবিক মূল্যবোধের প্রতীক হিসাবেও বিবেচিত। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়েই 8 মে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবসানের দিনটি উদযাপন করা হয়েছে ফ্রান্সে। রাজধানী প্যারিসে আর্ক দু ট্রিয়েম্পে প্রজ্বলিত এই অগ্নিশিখায় নানা শ্রেণী পেশা ও বয়সের মানুষ ফুল দিয়ে সেদিনে যারা আত্মত্যাগ করেছিলেন সেই শহীদদের স্মরণ করেছেন। তাদের সেই আত্মত্যাগ যুগ থেকে যুগান্তরে সাধারণ মানুষ মনে রাখবে, এমনটাই তারা বলছেন। রাজধানী প্যারিসের আর্ক দু ট্রিয়েম্প থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ। দেখেন আন্তর্জাতিক সময়। জাপান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার সীমাদা তোমোকির সঙ্গে বৈঠক করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। স্থানীয় সময় শুক্রবার অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার কৌশলগত সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি এবং মানব সম্পদ উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকের শুরুতে জাপানের ভাইস মিনিস্টার ডাক্তার শফিকুর রহমানকে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান।
উভয় পক্ষই দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় ও বহুমাত্রিক করার ওপর গুরুত্ব আরোপ করেন। জাপানের পক্ষ থেকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সামাজিক উন্নয়ন এবং আঞ্চলিক স্থিতিশীলতায় ভূমিকার প্রশংসা করা হয়। একই সঙ্গে বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন জাপানের শিমাদা তোমোকি। দেখছেন আন্তর্জাতিক সময়। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকার পর আবারও উন্মোচিত হলো বাংসের বিখ্যাত মুরাল মাইগ্রেন্ট চাইল্ড। ইতালির ভেনিসে নৌকায় করে ঘুরে দেখানো হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। ইউরোপের অভিবাসন সংকটের প্রতীক হিসেবে পরিচিত এই মাইগ্রেন্ট চাইল্ড। ভেনিসের খালপাড়ে আঁকা এক শরণার্থী শিশুর ছবি। বছরের পর বছর আর্দ্রতা আর বন্যায় দেয়াল জুড়ে ক্ষয় বাড়তে থাকায় প্রায় হারিয়েই যাচ্ছিল। অবশেষে আবারও উন্মোচিত হলো বাংসির বিখ্যাত মুরাল মাইগ্রেন্ট চাইল্ড। ইতালির ভেনিস শহরের ডরসোদুরো এলাকায় একটি 3তলা ভবনের দেয়ালে 2019 সালে গোপনে আঁকা হয়েছিল মাইগ্রেন্ট চাইল্ড মুরালটি। লাইফ জ্যাকেট পরা এক শরণার্থী শিশুকে খালের পানির ওপর গোলাপি ডিস্ট্রেস ফ্লেয়ার হাতে দেখানো হয় সেখানে। পরে শিল্পকর্মটি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়। খালি পড়ে থাকা ভবনটি গত বছর কিনে নেয় একটি ইতালীয় ব্যাংক। এরপর পুরো ভবনের সংস্কারের পাশাপাশি মুরালটিও পুনরুদ্ধারের কাজ শুরু হয়। সংস্কার শেষে 8 ও 9 মে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মুরালটি নৌকায় করে ভেনিসের বিভিন্ন খাল ঘুরে দেখানো হবে, যাতে স্থানীয় বাসিন্দারা কাছ থেকে এটি দেখতে পারেন। এরপর এটি আবার স্থায়ীভাবে ফিরিয়ে নেওয়া হবে পালাজ্জো সান পান্তালনে, যেখানে ভবনের পূর্ণ সংস্কার শেষ হওয়ার কথা 2027 সালে। পুনরায় চালু হওয়ার পর পালাজ্জো সান পান্তালনকে একটি বহুমুখী সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। আয়োজকদের মতে মাইগ্রেন্ট চাইল্ড শুধু স্ট্রিট আর্ট নয়, এটি যুদ্ধ, অভিবাসন আর মানবিক সংকট নিয়ে ইউরোপের বিবেককে নাড়া দেয়া এক শক্তিশালী প্রতীক হিসেবেও বিবেচিত। রাইসা জান্নাত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জেনে দিচ্ছি আরেকবার। পশ্চিমবঙ্গে আজ নতুন সরকারের শপথ। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদি। যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বৃষ্টির মরদেহ ঢাকায়। শাহজালাল বিমানবন্দরে শোকাবহ পরিবেশ। নিহত 2 শিক্ষার্থীকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি প্রদান। এবং হরমুজ প্রণালীতে উত্তেজনার মধ্যে ইরানের কাছে অন্তর্বর্তী চুক্তির প্রস্তাব। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ভেঙে সামরিক অভিযান চালাচ্ছে ওয়াশিংটন, অভিযোগ তেহরানের। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মালিহা সুহরাওয়ার্দী। আলিফ, আপনাকে ধন্যবাদ। 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।